ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে টেন্সের পার্ট নম্বর 10 এ বিষয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সাথে সবাই থাকবে। টেন্সের পার্ট নম্বর 10 এ আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। গতকাল আমরা সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট টেন্সের উপরে আলোচনা করেছিলাম। আজকের আমাদের আলোচনা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার প্রগ্রেসিভ টেন্স এর উপরে আমরা আলোচনা। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভাব দ্বারা সূচিত কাজসমূহ ভবিষ্যতে বিশেষ কোনো মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবার বলছি, ভাব দ্বারা সূচিত কাজসমূহ ভবিষ্যতে বিশেষ কোনো মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কাজটা শুরু হবে ভবিষ্যৎকালে এবং সেটা শুরু হওয়ার পরে কিছু সময় ধরে সেটা চলতে থাকবে যদি বোঝায়, এরকম অবস্থা বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। এক্সাম্পল, I will be waiting for you until you come. I will be waiting for you. আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। Until you come, যতক্ষণ না তুমি আসো। খেয়াল করে দেখো, আমি অপেক্ষা করতে থাকবো যতক্ষণ তুমি না আসো। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করো, তা আগেই শুরু হয়েছে, শুরু হয়ে কিছু সময়, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা কন্টিনিউ করবে, এটা যদি চলবে বোঝায়, এক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আই শ্যাল বি রিডিং দ্য বুক। আই শ্যাল বি রিডিং দ্য বুক, আমি বইটা পড়তে থাকবো। কতক্ষণ পর্যন্ত থাকবো এটা কিন্তু বলা হয়নি, আমরা একটা অনির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে এটা। দি বয় উইল বি প্লেয়িং ইন দ্য ইভিনিং, আর এখানে বালকটি খেলা করবে, সুনির্দিষ্ট সময় দেওয়া আছে ইভিনিং পর্যন্ত, অর্থাৎ শুরু হওয়ার পরে ইভিনিং পর্যন্ত, হয়তো আফটারনুনে শুরু হয়েছে খেলাটা, সেটা ইভিনিং পর্যন্ত চলতে থাকবে। স্ট্রাকচার, আমরা প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা উল্লেখ করেছি, এখানেও স্ট্রাকচার আমরা উল্লেখ করছি। প্রথমেই থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকবে শ্যাল বি অথবা উইল বি। সাধারণত ফার্স্ট পার্সনে আই বা উই এর সাথে শ্যাল বি, আর অন্যান্য ক্ষেত্রে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে উইল বি ব্যবহৃত হয়। এরপরে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, আমরা এই কথাটা খুব ভালো করে আমরা পাস্ট পার্টিসিপলের সাথে পরিচিত। তো প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয় ভার্বের বেস ফর্ম বা মূল ফর্মের সাথে আইএনজি যোগ করে। তো প্রেজেন্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন, যদি কোনো এক্সটেনশন থেকে থাকে। এরপরেই আমরা এর ফর্ম হিসাবে আরেকটি আইটেম আমরা যোগ করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। শুরুতেই রয়েছে অ্যাফার্মেটিভ, আই উই শ্যাল বি উইল বি ওয়ার্কিং। যখন নাকি শ্যাল বি বলা হয় স্বাভাবিক ফিউচার বলা হয়, কিন্তু যখনই উইল বি বলা হয় তখন স্ট্রেস দেওয়ার জন্য কিন্তু বলা হয় আই শ্যাল বি ওয়ার্কিং। আর যখন বলা হয় আই উইল বি ওয়ার্কিং, আমি অবশ্যই কাজ করতে থাকবো, এটা বোঝানোর জন্য স্বাভাবিক অর্থে। কিন্তু অন্যান্য পার্সনের ক্ষেত্রে এটা স্বাভাবিক ব্যবহার, কমন ব্যবহার, নর্মাল ব্যবহার। কিন্তু ফার্স্ট পার্সনের সাথে শ্যালের জায়গায় যদি উইল বসে তাহলে সেটা এমফ্যাসিস দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। হি, শি, ইট, ইউ, দে উইল বি ওয়ার্কিং। তো এখানে কিন্তু শ্যালের বিষয়, এখানেও যদি শ্যাল ব্যবহার করা হতো তাহলে এমফ্যাসিস দেওয়া হতো। নেগেটিভ, আই উই শ্যাল উইল নট বি ওয়ার্কিং। হি, শি, ইট, ইউ, দে উইল নট বি ওয়ার্কিং। ইন্টারোগেটিভ, shall I we be working?
উইল হি শি ইট ইউ দে বি ওয়ার্কিং, ইন্টারোগেটিভ। এই তিনটি ফর্ম আমাদের জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম দুটি ফর্ম অ্যাসার্টিভের সাথে জড়িত। অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, পরেরটি হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের নেগেটিভ হয়, কিন্তু এখানে আমরা স্বাভাবিকভাবে যে নর্মালি যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বোঝায় সেটা আমরা এখানে উল্লেখ করেছি। ইউজেস: future continuous tense used as an ordinary মানে সাধারণ, future continuous tense used as an ordinary continuous tense, সাধারণ continuous tense হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। as for example, this time tomorrow we will be watching TV. this time tomorrow, এই সময়ে আগামীকাল আমরা কি করব, টেলিভিশন দেখতে থাকবো। খুবই অর্ডিনারি অর্থে ব্যবহার হয়েছে, নর্মাল অর্থে ব্যবহার করে। at 8 o'clock tomorrow I will be having breakfast, এটা একই কমন বা অর্ডিনারি অর্থে ব্যবহার হয়েছে। at 6 o'clock tomorrow he will be taking a walk, ঠিক এটাও অর্ডিনারি অর্থেই আমরা লক্ষ্য করছি যে ব্যবহৃত হয়েছে। আমরা কোনো কাজের মাঝামাঝি অবস্থান করব বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আমরা কোনো কাজের মাঝামাঝি অবস্থান করব বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অর্থাৎ একটা কাজের মানে শুরু হয়ে তার মাঝামাঝি অবস্থান, এটা পরিসমাপ্তি নয়, যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। নাম্বার 2, কোনো ব্যাপারে ইতিমধ্যে সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবারও বলছি, কোনো ব্যাপার বা কোনো বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এরূপ বোঝাতে, যদি সিদ্ধান্ত হয়ে থাকে, পরিকল্পনা হয়ে থাকে, তাহলে সেটা বোঝানোর জন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। As for example, I will be going to market this evening. I will be going to market this evening. Already এটা ডিসিশনের ব্যাপার, এটা একটা পরিকল্পনা, সিদ্ধান্ত হয়ে গেছে। Can I get you anything? আমি কি তোমার জন্য কিছু আনবো, তোমার জন্য কিছু করতে পারি? এখানে I will be going to market অর্থ হলো I am going to market। I will be going to market বলতে যা বোঝায়, I am going to market বলতো তাই বোঝায়। উভয় ক্ষেত্রেই এটা সিদ্ধান্ত পূর্বাহ্নেই হয়ে গেছে এমনটা এখানে প্রকাশ করা হচ্ছে। অতএব একই অর্থ প্রকাশের জন্য ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস উভয়ই ব্যবহার করা যায়। তার মানে আমরা যে জিনিসটি জানতে পারলাম সেটা হচ্ছে যে যদি পূর্বে সিদ্ধান্ত বা পরিকল্পনা হয়ে থাকে কোনো কাজ করার জন্য, তাহলে সেটা প্রকাশের জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেমন ব্যবহার করতে পারি, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি, যেটা আমরা উপরে লক্ষ্য করলাম। I will be going to market, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। I am going to market, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3, আমরা কোনো ব্যক্তির পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে অথবা যখন আমরা কিছু চাই কিংবা কেউ কিছু করুক তা বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখানে কয়েকটি পয়েন্ট রয়েছে। আমরা কোনো ব্যক্তির পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো পরিকল্পনা করেছে বা করবে, এই বিষয়ে যদি আমরা তার কাছ থেকে জানতে চাই, তাকে জিজ্ঞেস করি, তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অথবা যদি আমরা যখন আমরা কিছু চাই, কারো কাছ থেকে কিছু চাই, অথবা কেউ কিছু করুক তা বুঝায়, এই বোঝানোর জন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। আমরা এখানে একটি কনভারসেশনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছি। দেখো, রিড দ্য কনভারসেশন, সংলাপটি পড়ো। এ, উইল ইউ বি ইউজিং ইউর ক্যালকুলেটর?
তুমি কি তোমার ক্যালকুলেটরটা ব্যবহার করবে? নো, ইউ ক্যান টেক ইট। না, তুমি এটা নিতে পারো। উইল ইউ বি পাসিং পোস্ট অফিস হোয়েন ইউ গো আউট? তুমি যখন বাইরে যাবে তখন তুমি কি পোস্ট অফিসের কাজ দিয়ে যাবে? ইয়েস, যাব। হোয়াই? কেন? উইল ইউ বি সিইং মাসুদ টুমরো? তুমি কি আগামীকাল মাসুদের সাথে দেখা করবে? ওকে, হোয়াই? অবশ্যই দেখা করব। কেন? এই যে আমরা আগে যে কথাগুলো বললাম, যেটা তোমরা লক্ষ্য করবে যে আমরা বলছি যে আমরা কোনো ব্যক্তির পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে অথবা যখন আমরা কিছু চাই কিংবা কেউ কিছু করুক তা বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আমাদের এই কনভারসেশন বা সংলাপটি যেটা আমরা উল্লেখ করলাম, এটার মাধ্যমে এই বিষয়টি আমরা জানার জন্য এবং আমরা বলার জন্য, কনভে করার জন্য এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার প্রগ্রেসিভের উপর যে আলোচনা এখানেই আজকের মতো শেষ হতে যাচ্ছে। আমি আশা করি তোমরা বিষয়টি বুঝে থাকবে, হৃদয়ঙ্গম করবে।